Silence, please. গুড আফটারনুন অল পেরিক্যাপিস্ট। আমি কি জন্য পেরিক্যাপে এসেছিলাম তার এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করতে চাই তোমাদের সাথে। ফার্স্ট টাইম অনেকটাই নার্ভাস খেয়ে গেছিলাম, প্রতি এক বছর অন্তর অন্তর উঠে বলতে হয়। তো পেরিক্যাপে যখন এসেছিলাম আসার আগে অনেক কিছু রিজন ছিল, অনেক কিছু কারণ ছিল, ঠিক আছে। আর এসেছি মানেই এটা নয় যে যে এসেছে সেই সাকসেস হয়েছে, বা এরকম অনেকেই আছে যারা সাকসেস পাওয়ার পরও ছেড়ে দিয়েছে, এমন অনেকেই আছে যারা অনেক দিন ধরে রয়েছে সেই ভালো পারফরমেন্স করছে। তো দেখো, পেরিক্যাপ এমন একটা প্ল্যাটফর্ম, যদি দেখা যায় এই প্ল্যাটফর্মটা ইনকামের দিক থেকে টপ প্ল্যাটফর্ম অল ওভার ওয়ার্ল্ডের, যদি লক্ষ্য করা যায় ঠিকঠাকভাবে। তো এখানে আর্ন এত হয় যেটা তোমার এক্সপেক্টেডের বাইরে, এত আর্ন হয়। তার জন্য কি দরকার? কিছু স্ট্রাগেল, মেহনত, রিস্ক, এমন অনেক কিছুই আছে যেগুলো দরকার আছে সাকসেস পাওয়ার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিস্ক। আর রিস্ক না নেওয়াই হচ্ছে একটা বড় রিস্ক। এমন অনেকেই আছে যারা ভয়ে ট্রেড করতে পারে না, এমন অনেকেই আছে যারা পয়সা নেয় না, অনেকেই আছে যার জন্য পারফরমেন্স খুবই খারাপ হয়, ঠিক আছে। যারাই রিস্ক নেয় তারাই গেনার হয়। আছে তো এখানে অনেকেই আছে, বড় বড় টপ টপ ট্রেডার আছে এখানে, ঠিক আছে। এক্সাম্পল বাপন দা, মনোজিৎ দা, ঠিক আছে, সায়ন দা। তো দেখিয়ে দেখো একটা জিনিস, একটা এক্সাম্পল দিচ্ছি রিস্কেরই। 2007 সালে যখন ওয়ার্ল্ড কাপ টি-20 হয়, MS ধোনি ছিল ক্যাপ্টেন, মনে আছে সবার। তো যখন ফাইনাল হয়, ফাইনাল ম্যাচটাতে যোগেন্দ্র শর্মাকে বল করতে দেওয়া হয়েছিল। মানে অনেকের এক্সপেক্টেডের বাইরে যে ও বল করতে যাবে না, এরকম সবাই ভেবেছিল, হ্যাঁ না ভেবেছিল তো। কিন্তু তারপরেও ওকে বল দেওয়া হয়েছিল। তো ধোনি ওই জায়গাটা রিস্ক নিয়ে তারপরে কি হয়েছিল ফিউচারে জানো, ওয়ার্ল্ড কাপ পেয়েছিল, সেটা সবারই জানা আছে। এত বড় রিস্ক নিয়েছিল, ওর থেকেও ভালো ভালো বলার ছিল, তারপরেও যোগেন্দ্র শর্মাকে দেওয়া হয়েছিল। এই কারণেই যে ধোনি ওই রিস্কটা নিয়েছিল বলেই হয়তো তার জন্য ওয়ার্ল্ড কাপটা এসেছিল। 2007 সালে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ টি-20 বিশ্বকাপ একমাত্র আমাদের ইন্ডিয়া পেয়েছিল। আরেকটা ধোনি, ধোনি হচ্ছে এমনই একজন কুল মাইন্ডেড প্লেয়ার, মানে ও খেলা শুরু হওয়ার আগে কোনো দিন টিমের কোনো প্লেয়ারকে ফোর্স করতো না, কোনো প্রেসার দিত না, সবসময় প্রি প্ল্যান করা থাকতো ওর মাথাতে। তো ওই ওয়ার্ল্ড কাপে দিয়ে একটা খেলা হয়েছিল যেটা পাকিস্তানের সাথে হয়েছিল, যে ম্যাচটা ড্র হয়েছিল, মনে আছে তো ড্রটা? উইকেট হিটিং, একটা 6টা করে বল উইকেট হিট করতে হবে, যে 3টে 4টে মেরে দেবে সে চ্যাম্পিয়ন হবে, ড্র ম্যাচ, মনে আছে? তো ওই ম্যাচেতে ধোনি, ওই খেলাটা দেখবে লক্ষ্য করে, ধোনি প্রত্যেকটা বলার, যে কটা বলারকে দিয়েছিল তার মধ্যে রবিন উতাপ্পা ছিল, বীরেন্দ্র সেহওয়াগ, যারা বলার বলই করতো না। লাস্ট যাকে দিয়েছিল সে হচ্ছে হরভজন সিং। তো ধোনি ওই 3টে বলারকে বলে দিয়েছিল যে কজন বল করতে হবে, 6জন বল করার কথা ছিল, 6টা হয়নি, তার আগে ইন্ডিয়া ম্যাচ উইন হয়ে যায়। তো রিস্ক একটা নিয়েছিল, যেটা স্মার্ট রিস্ক হিসাবে বলা যায়। তো ধোনি যখন বল করতে দেয় ফার্স্ট বলার রবিন উতাপ্পাকে, বলারকে বলে দিয়েছিল 6টা বলারকে যে উইকেটটার দিকে কেউ তাকাবে না, তাকাবে আমার দিকে, উইকেট সোজা ও থাকবে, ধোনি ও থাকবে উইকেটের পিছনে, ধোনি থাকবে। যদি আমাকে আমাকে দেখে হিট করে তাহলে উইকেটে লাগবে। আর ওইটাই হয়েছিল, ধোনি উইকেটের পিছনে ছিল। 3টে বল গিয়ে প্রথমে গিয়েছিল রবিন উথাপ্পা, তারপরে গিয়েছিল বীরেন্দ্র সেহওয়াগ, তারপরে গিয়েছিল আমার হরভজন সিং। তো 3টে বলই 3টেতেই উইকেটে লেগেছিল। কিন্তু এগেনস্ট টিম যে ছিল পাকিস্তান, ওর একটা বলও লাগেনি। তার একটাই রিজন ছিল যে উইকেটের অফ সাইডে দাঁড়িয়েছিল, যেমন নর্মাল বল করে, देखले ना एक बार यूट्यूब में मिल जाएगा। वो दिमाग इतना चलाया, कूल माइंडेड इसलिए बोलता हूँ, वो सोचते हैं प्री प्लान, मैच शुरू से पहले ही सोच लेते हो, ऐसा होता है रिस्क। तो और भी कुछ चाहिए सक्सेस पाने के लिए, जैसे कि एटीट्यूड।
मोस्ट इम्पॉर्टेंट एटीट्यूड भी होता है। तो एटीट्यूड की वजह से, एटीट्यूडের জন্যই 1983 वर्ल्ड कप मालूम है ना किसने लिया था? इंडिया ने लिया था ना 1983। उस इंडिया ने लिया था 1983। उसके पहले एक 1983 वर्ल्ड कप में अगेंस्ट टीम कौन था मालूम है? वेस्ट इंडीज। वेस्ट इंडीज पिछले বিগত 15 বছর ক্রিকেট ওয়ার্ল্ডের রাজ করতো, এটা জানা ছিল? 1975 1979 দুটো ওয়ার্ল্ড কাপ ওই নিয়েছিল, মনে আছে তোমাদের? দুটো ওয়ার্ল্ড কাপ ওই নিয়েছিল। তখন ওয়েস্ট ইন্ডিজ মানে একটা, যেমন অস্ট্রেলিয়া ছিল একটা সময়, সেরকম ওয়েস্ট ইন্ডিজ ছিল 1983 সালের আগে। তো যখন 1975 ওয়েস্ট ইন্ডিজ নিয়েছিল, 1979 ওয়েস্ট ইন্ডিজ নিয়েছিল, 1983 ওয়েস্ট ইন্ডিজ রানার্স হয়েছিল। এই কারণেই ওরা ফাইনালে উঠেছিল কিন্তু কাপ পায়নি। ইন্ডিয়া 183 করেছিল, ইন্ডিয়া ইন্ডিয়া 183 করেছিল, আর वेस्ट इंडीज 139 রানে ऑल विकेट हो गई वेस्ट इंडीज। इसका कारण था ओवर कॉन्फिडेंट। उसके बाद और तारपर যখন ওয়েস্ট ইন্ডিজ হেরে যায়, ওয়েস্ট ইন্ডিজ ভাবছে যে ये साला बंदर चाटा मार के गाछ के ऊपर उठ गया, মানে ভাবি নে যে হেরে যাব। ওয়েস্ট ইন্ডিজ ভাবি নে, ওয়েস্ট ইন্ডিজ মানে 1983 আগে ওয়েস্ট ইন্ডিজ কোনোদিন ইন্ডিয়াতে খেলতে আসতো না। এই কারণেই খেলতে আসতো না, ইন্ডিয়ার টিমকে টিম হিসাবে ভাবতোই না, খেলতে আসতো না। যখন 1983 সালে হেরে যায়, 1983 সালে যখন হেরে যায়, ভিপি রিচার্ড যখন 183 রান চেস করতে বসে, তখন 13টা বলে 9টা চার মেরেছিল, টোটাল 13টা বলে। তারপরেও ম্যাচটা হয়ে যায়, কপিল দেব একটা ক্যাচ ডুবেছিল, ভিপি রিচার্জ আউট হয়ে যাওয়ার পর। ওয়েস্ট ইন্ডিজে তখন একটা রুলস ছিল, যে রুলসটা হচ্ছে 5টা প্লেয়ার, 5টা বলার, একটা উইকেট কিপার। এই রুলসটা যার যেমন রুলস থাকে, স্ট্র্যাটেজি থাকে, ওই স্ট্র্যাটেজিতেই 10 বছর রাজ করেছিল। 15 বছর চলছিল, রানার্সের জন্য ওভার কনফিডেন্টে হেরে যায়। তো যখন 83 ওয়ার্ল্ড কাপটা হেরে যায়, তারপর ও বিসিসিআইকে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড কল করে যে আমরা 6টা টেস্ট, 6টা ওয়ানডে, 6টা টেস্ট খেলবো। তখন টি20 ছিল না। তো ফার্স্ট 6টা টেস্ট ওরা 6টাই জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। তখন ভিভি রিচার্জ বলেছিল যে ওটা আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। তারপরের আবার 6টা ম্যাচ হয়, ওই 6টা ম্যাচে প্রথম টেস্টে 3.5 দিনের ভেতরেই অল উইকেট হয়ে যায় এবং ম্যাচ হেরে যায়। সেকেন্ড টেস্টটার জন্য ভারতের এত নিউজ পেপারে এত ক্রিটিসিজম হয়, যে যার জন্য ভারতের প্রত্যেকটা প্লেয়ারকে মনোবিজ্ঞানী ডেকে আনা হয় এবং প্রত্যেকটা প্লেয়ারকে বোঝানো হয়। তার মধ্যে আপনার লিটিল চ্যাম্প বলা হতো সুনীল গাভাস্কারকে, সচিন तेंदुलकर आगे लिटिल मास्टर बोला तो सुनील गावस्कर के, मालूम है ना? याद है ना आप लोगों को? मालूम है ना? सचिन तेंदुलकर आगे सुनील गावस्कर के बोला हो तो लिटिल चैम्प, तो लिटिल मास्टर सॉरी। तो सुनील गावस्कर के सामने रेखे যখন মনোবিজ্ঞানী বলছে যে ওদের একটা বলার ছিল যার নাম ছিল মার্শাল, ও এম্পায়ারের পিছন থেকে সোজাসুজি যে বল করতো। ওর বলছে পিচের মধ্যে খুন পছন্দ হতো, খুন মানে রক্ত, মানে পিচের মধ্যে রক্ত ভালো লাগতো। ঠিক এম্পায়ারের পিছন দিয়ে যেত, যে ব্যাট করতে এলে ওকে উকি মেরে দেখতে হতো ব্যাটিংকে, যে কোথায় এসছে। ওরকম বলার ছিল, টপ বলার, তখনকার যুগে টপ বলারও। তো তখনও বলেছিল, ওই মনোবিজ্ঞানী বলেছিল যে যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে টপ বলার থেকে আমাদের ইন্ডিয়ার কাছে টপ ব্যাটসম্যান তুমি, সুনীল গাভাস্কারের জন্য বলেছিল। তো তারপরে যখন ব্যাট খেলতে নামে, ওই মার্শালকে টোটাল ফার্স্ট 6টা বলে 4টে চার মেরেছিল, ফার্স্ট 6টা বলে। তখন মার্শাল তারপর লাঞ্চের আগে টোটাল সুনীল গাভাস্কারের রান হয় 107। মার্শাল তখন তার খেলা শেষ হয়ে যায়, ইন্ডিয়া উইন হয়। তো মার্শাল তার অটোবায়োগ্রাফিতে বলেছে যে যেদিন আমাকে 6টা বলে 4টে চার মারে, তখন আমি বুঝে গেছি ইন্ডিয়ার ক্রিকেট টিমে বদল আসছে। এটাকে বলা হয় অ্যাটিটিউড।
और আর একটা জিনিস হচ্ছে যে জীবনে যখন কিছু করতে যাবে না, যখন সে নিয়ে নেবে যে আমি করব, তো কোনো দিকে তাকাবে না, করব ভেবেই এগিয়ে যাবে। অসম্ভব বলে কোনো কিছু হয় না, ঠিক আছে? একটা 1955 में 1955 में ডক্টর লি ডি ফরেস্ট নামে একটা সায়েন্টিস্ট ছিল। তো ও তখন বলেছিল যে ইনসান কবি মানুষ কোনোদিন চাঁদে যেতে পারবে না। পৃথিবী হচ্ছে সব থেকে অধিকতম সীমা, চাঁদে কোনো দিন যেতে পারবে না। ডক্টর লি ডি ফরেস্ট 1955 সালে বলেছিল। তো 1969 में নীল আর্মস্ট্রং যে প্রথম চাঁদে গিয়েছিল, প্রথম চাঁদে পার আগে, তো ও প্রথম ফার্স্ট চাঁদে গিয়েছিল। তো এরকম ভেবেই চলবে যে হ্যাঁ, যখন কোনো কাজ শুরু করতে চাইছি সেই কাজটা সফল হব, এরকম টেন্ডেন্সি রাখবে। আর প্র্যাকটিসটাও একটা মানে দরকার থাকে যে কোনো কাজের জন্য। ফোকাস, রিসার্চ খুবই ইম্পর্টেন্ট থাকে। প্র্যাকটিসকে একটা কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীটা হচ্ছে মশহুর পেন্টার पाब्लो पिकासो, सुना है आपने? हाँ, पाब्लो पिकासो सुना है? পাবলো পিকাসো হচ্ছে দুনিয়ার সব থেকে নামি দামি পেন্টার। একদিন নিউ ইয়র্কের রাস্তায় ও যাচ্ছে, একটা মেয়ের সাথে তার ধাক্কা হয়। ছোটা ছোটা ছোট মেয়ে, ঠিক আছে, সেরকম মেয়ে নয়। তো তো তখন মেয়েটা তাকে দেখি চিনতে পারে, যেহেতু সে নামি দামি সেলিব্রিটি, ওয়ার্ল্ডের টপ পেন্টার পাবলো পিকাসো, দেখি চিনতে পারে। তখন বলছি, ইউ আর দ্য পাবলো পিকাসো? তখন বলছে, পাবলো পিকাসো বলছে, হ্যাঁ আমি পাবলো পিকাসো। বলছে যে, তখন মেয়েটা বলছে যে আমার জন্য একটা ছবি এঁকে দেবে? তখন বলছে হ্যাঁ, কেন এঁকে দেবো না। দিয়ে তখন মেয়েটা ছুটে গিয়ে একটা কপি আনে, পেজ আনে, তার সাথে একটা পেন্সিল, 30 সেকেন্ডে একটা ছবি এঁকে দেয় তাকে। তখন এঁকে দেওয়ার পর মেয়েটাকে বলে পাবলো পিকাসো, তো 30 সেকেন্ডের যে ছবিটা তোমাকে এঁকে দিলাম, এই ছবিটার কস্ট হচ্ছে 50 লাখ। মেয়েটা বিলিভ করে না, এটা হতেই পারে না, 50 লাখ, ইটস ইম্পসিবল। 30 সেকেন্ডের একটা ছবি 50 লাখ কী করে হয়? 50 লাখ কামাতে একটা লোকের 60টা বছর চলে যায়, তবুও হয় না। এমন অনেকেই আছে যে 10 লাখও কামাতে পারে না, এমন অনেকেই আছে কামায়, আমাদের ফেরিঘাপি আছে। তো তখন মেয়েটা গিয়ে যেখানে পিকচার সেল হয় আর কি, তো তাদেরকে দেখাতে গেছে যারা কেনে। তো তখন বলছে, মেয়েটা যখনই পেজটা দেখিয়েছে না, দেখিয়ে বলে দিয়েছে ক্রেতারা যে এটা তো পাবলো পিকাসোর ছবি, এর কস্ট হচ্ছে 50 লাখ। তো মেয়েটা তারপর আবার একজনের কাছে গেছে, সেও এক চান্সি ধরেছে যে পাবলো পিকাসোর ছবি 50 লাখ টাকা দিয়ে আমি কিনবো। তো মেয়েটা বিক্রি করেনি, যে পাবলো পিকাসো কোথায় থাকে সেই খোঁজটা নিতে নিতেও পাবলো পিকাসোর কাছে গেছে। তো যে বলছে যে আপনি বলেছিলেন যে এই
ছবিটার দাম 50 লাখ টাকা, 30 সেকেন্ডে কিভাবে তুমি 50 লাখ টাকা ছবি আঁকলে, আমাকে শিখিয়ে দিতে হবে। তখন পাবলো পিকাসো বলছে 30 সেকেন্ডের 50 লাখ টাকার ছবিটা আঁকতে আমার 30টা বছর লেগেছিল, শুধু ওই প্র্যাকটিস করার কারণে। 30 সেকেন্ডের যে 50 লাখ টাকার ছবিটা এঁকেছিল তার 30টা বছর লেগেছিল, তবেই সে 30 সেকেন্ডে ওই 50 লাখ টাকার ছবিটা এঁকেছে। তার একটাই কারণ হচ্ছে প্র্যাকটিস। আমাদের ইন্ডিয়ার একজন আছে মেজর ধ্যানচাঁদ, হকির জাদুঘর বলা হতো ওকে। হকির জাদুঘর তো আমাদের ধ্যানচাঁদ না, ও রেলের পট্টির ওপরে হকি খেলতো। বলটা এমন হকি স্টিকের সাথে চিটিয়ে থাকতো, তো বড় বড় প্লেয়াররা, বড় মানুষেরা হকি স্টিকটা ভেঙে দেখেছে স্টিকের মধ্যে কি আছে, যেরকম চিটিয়ে চলে সব সময়, অবাক। মানে তারপর যখন হকি মানে অলিম্পিক হয়, তো ওর সবসময় মানে যতক্ষণ থাকতো টাইম, মানে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা টাইম দিত শুধু হকি দিই, এত প্র্যাকটিস করতো। আর যে প্র্যাকটিস করে তার জীবনে সাকসেস আসবি। তো যখন অলিম্পিক খেলা হয়, তো আধ ঘন্টা পেরিয়ে গেছে, একটা গোলও দিতে পারিনি। তখন ওদের কোচ বলছে, মেজর তো আজকে তোমার কি হয়েছে যে তুমি আধ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও গোল দিতে পারোনি? তখন হকি জাদুঘর মেজর ধ্যানচাঁদ বলছে বলছে যে খেলা বন্ধ করে দাও, হকির গোল পোস্টটাকে মেজারমেন্ট করা হোক, হকির গোল পোস্টে কোনো গন্ডগোল আছে। তখন ওদের কোচ বলছে বলছে তুমি কি পাগল, তুমি কি জানো এটা অলিম্পিক খেলা? বলছে আমার গোল না হওয়ার একটাই কারণ হচ্ছে মেজারমেন্টের প্রবলেম আছে বার পোস্টে, গোল পোস্টের, একবার মাপাও, খেলা বন্ধ, গোল মাপছে 2 ফুট ছোট। এটাকে বলা হয় প্র্যাকটিস। অ্যাপে এখানে যতজন আছো সবাই একটা স্বপ্ন নিয়ে এসেছো, তাই তো? স্বপ্ন যেটা ঘুমিয়ে দেখো সেটা কিন্তু স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই যেটা আমাদের ঘুমকে নষ্ট করে দেয়, তাই না? স্বপ্ন, বলুন। তো লাস্ট একটা কাহিনী শোনাচ্ছেন। ওর তো প্রবলেম হচ্ছিল, এখন অসুবিধা হয়নি স্যার। এই কাহিনীটা স্টার্টিং যেটা মেন যেটা বক্তব্য আর কি, এটা হচ্ছে কোনোদিন কারোর সাথে কম্পেয়ার করো না, ঠিক আছে? এখানে অনেকেই আছে যারা 2 বছর থেকেও 50,000 টাকা কামাতে পারে, আবার যারা এমন অনেকেই আছে যারা 4-5 মাসের ভেতরে 50-60 হাজার টাকা কামিয়ে নিচ্ছে। এটার মানে এটা নয় যে যারা 3 মাস 2 বছর হয়েছে সে 3 মাস যে কামাচ্ছে তার মতন কামাতে পারবে না, তাই না? যখন কোনো ভালো কিছু আসতে থাকে তার জন্য ওয়েট করতে হয়, তার জন্য মেহনত করতে হয়। এটা কাহিনীটা হচ্ছে একটা কুত্তি আর এক হাতি নাকি, মানে একটা মেয়ে হাতি একটা ছেলে হাতি, ছেলে মানে কুকুর, ঠিক আছে, মেয়ে কুকুর, সরি সরি সরি। তো দুজনেই একসাথে প্রেগনেন্ট হয়। তো এবার দুজনে একসাথে প্রেগনেন্ট হয়, কুত্তা 6 মাস অন্তর 1 ডজন বাচ্চা দিয়েছে, হাতির কাছে গেছে বলতে যে হাতিও প্রেগনেন্ট, তোর হয়, তোর বাচ্চা হয়নি, তখন আবার ফিরে এসে আবার 6 মাস অন্তর 1 ডজন, এরকম করে করে 2 বছর টোটাল 20 থেকে 22টা বাচ্চা দিয়েছে। তো কুত্তা গেছে, কুত্তি গেছে হাতিনির কাছে, তো বলছে তোমার কি এখনো কোনো বাচ্চা হয়নি? বলছে আর ইউ শিওর ইউ আর এ প্রেগনেন্ট? তো কুত্তা বলছে আর ইউ শিওর ইউ আর এ প্রেগনেंट, और এটাও বলছে যে আমি 2 साल में 20 से 22 बच्चे दिए, और
और तुमने एक भी नहीं दे सका। तब হাতি তখন বলছে, তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি শোনো। তখন হাতিটা কুত্তাটাকে বলছে যে my puppy hit the ground, earth feel it. যখন আমার my elephant hit the ground, earth feeling, মানে আমার যখন বাচ্চা মাটিতে পড়বে পৃথিবী তখন ফিল করবে। my elephant cross the road, people will stop. যখন আমার হাতি রোড ক্রস করবে তখন মানুষ দাঁড়িয়ে যাবে অ্যান্ড অ্যাডমায়ারিং, প্রশংসা করবে। और जब एक when my baby cross the road, people will stop and admiring. যখন আমার বাচ্চা যখন ক্রস করবে রোড তখন সকলেই দাঁড়িয়ে যাবে, সকল মানুষ দাঁড়িয়ে যাবে এবং তার প্রশংসা করবে। we are not giving a birth to the puppy. আমি তোমাকে একটা কুকুরের জন্ম দিতে পারবো না। we are giving birth to elephant. আমি একটা তোমাকে এলিফ্যান্ট দিতে পারবো। it will take a some time, it will take a some good time. তো এটাই বলতে চাই যে যখন ভালো কিছু আসে তখন তার জন্য কিছু ওয়েট করতে হয়, সময় দিতে হয় তাকে। এমন অনেকেই আসবে যে জিজ্ঞাসা করবে তোমাকে, তোর হলো, তোর কিছু হলো, আমার হয়ে গেছে, তোর কিছু হলো, আমার এটা হলো। তাদেরকে একটা কথাই বলবে যে আমার যখন হবে তখন ভালো কিছু হবে। তো ভালো কিছু পাওয়ার জন্য ওয়েট করতে হয়, এটাই বলবো। লাস্ট একটা কথা বলি, একটা বন্ধু বলেছিল কথাটা, একটা বন্ধু কথাটা বলেছিল, সে হয়তো কোথায় হয়তো শুনেছিল নাকি জানি না, হয়তো নিজেই বলেছে, তোমরাও শুনেছো নাকি জানি না। पॉकेट में जब लाखों रहेगा ना, लाखों देने वाला लाखों मिल जाएगा, और पॉकेट में जब एक भी नहीं रहेगा तो एक सिक्का देने वाला एक बंदा भी नहीं मिलेगा। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সানাদা একটু দাঁড়াও, তোমার সম্বন্ধে আমি কিছু বলবো। প্রথমে এত নার্ভাস হয়ে গেছিলো, ঠিক আছে সানাদা, কিন্তু আমি বলতে চাই যে অ্যাজ আ ট্রেডার সানাদা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এখানে ফেরি ক্যাফে। তোমার নামও বাপন দাদের সাথেই লেখা আছে, ঠিক আছে। আর অ্যাজ আ মেন্টার তোমার কাছে আমি চাইছিলাম যে আবার বসতে, ঠিক আছে, অনেক সবাই চায়, তা তোমার স্ট্র্যাটেজি আলাদাই, ঠিক আছে। আর তোমার সাথেও মার্চে মেয়েদের ধাক্কা হচ্ছে, চাপ নেই। আর তোমার এক্সাম্পলগুলো যেটা বলছি, लहरों से लड़कर नौका कभी पार नहीं होता, लहरों से लड़कर नौका कभी पार नहीं होता, कोशिश करने वाले को कोई हार नहीं होता। एग्जाम्पलগুলো প্রত্যেকটা এক্সাম্পল ছিল। থ্যাংক ইউ।